আচ্ছা, সো সিএমএস এর ব্যাপারগুলো আশা করি আমরা বুঝছি এবং ওগুলো প্র্যাকটিস করে আসছি এনাফ। আজকের যে পার্টটা, এটা আরেকটু অ্যাডভান্স পার্টে যাব, সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। সো ওয়েবফ্লোতে ই কমার্সে যে বিশাল বড় বড় ওয়েবসাইট করা যায় এরকম না, বাট কেউ যদি চায় একটা দুইটা 10টা 15টা প্রোডাক্ট দিয়ে কোনো একটা স্টোর লঞ্চ করতে যাচ্ছে ঝামেলা ফ্রি, এরকম ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইট আসলে খুব ভালো কাজ করে ওয়েবফ্লোটা, হ্যাঁ। আচ্ছা, এখন এটা সেট আপ করতে হবে কিভাবে, একটা প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হবে, ক্লায়েন্টকে কি দেখাই দিব না দেখাই দিব, আমরা কিভাবে কি করবো, এই পুরো বিষয়টা আজকে বোঝার চেষ্টা করব। আজকে ই কমার্সটা সেট আপ করব। আচ্ছা, এটার জন্য প্রথম যে আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে, দেখেন, ই কমার্সের পার্টটাও অনেকটা সিএমএস এর মতোই। অনেক কনসেপ্ট দেখবেন আপনারা মিল পাবেন, আমরা যখন সেট আপটা করবো দেখবেন অনেক কিছু আপনার কাছে মনে হচ্ছে যে অনেকটা সিমিলার টু সিএমএস। এখন আমরা একটু ট্রাই করি, যেমন সিএমএস আমাদের কি ছিল, এখানে আমরা এই যে সিএমএস কালেকশনের ভিতরে কাজগুলো করছিলাম, ই কমার্সও তার নিচেই আছে, দেখেন এই যে এখানে। তো আমরা যদি ই কমার্সের মধ্যে যাই আমাদেরকে দুইটা জিনিস বলবে, একটা হচ্ছে ক্যাটাগরি পেজটা তৈরি করতে বলবে, একটা হচ্ছে কিছু আপডেট করতে বলবে, হ্যাঁ। এখানে আপডেট করতে বলতেছে, বলতেছে প্লিজ রিনেম দি ফলোইং নেম ক্যাটাগরি প্যানেল থেকে। এটা চেঞ্জ করতে বলছে, স্ল্যাশ ক্যাটাগরি যে অপশনটা, এটা আমি যখন ক্রিয়েট করছিলাম তখন আপনাদেরকে বলছিলাম যে এটা প্রবলেম ক্রিয়েট করবে, আমি এই জন্য রেখে দিয়েছিলাম এটা। সো ব্লগ পোস্টের মধ্যে যদি ক্যাটাগরি স্লটটা ব্লুক থাকে তাহলে ই কমার্স আমরা কন্টিনিউ করতে পারবো না, কারণ ই কমার্সের ওটা একটা বেসিক ফিচার। ঠিক আছে, সো ক্যাটাগরি তাহলে কি করতে হবে, এইখানে আমরা দিয়ে দিতে পারি পোস্ট ক্যাটাগরি। ফাইন। অ্যান্ড আমরা লিঙ্কের মধ্যেও সেম কাজটাই করতে পারি, পোস্ট টেস্ট ক্যাটাগরি দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে কি হলো, এটা একটা ইউনিক হয়ে গেল, আলাদা হয়ে গেল। এখন যদি আমরা এখানে যাই, এই যে দেখেন এবার ঠিক আছে, এবার বলতেছে প্রোডাক্ট পেজ তৈরি করবো আর ক্যাটাগরি পেজ তৈরি করব, এটা অটোমেটিক ক্রিয়েট হবে, যদি রাজি থাকো তাহলে লেটস গো, তাহলে ই কমার্স সেট আপটা হয়ে যাবে আমার। সেট আপ বলতে ই কমার্সে ইনস্টল হয়ে যাবে আর কি। সো লেটস ডু দিস, ক্লিক করার সাথে সাথে আমাকে কিছু স্টেপ দিবে যে এই স্টেপগুলো কমপ্লিট করলে তোমার ই কমার্স ওয়েবসাইটটা গুড টু গো। ওকে, এর মধ্যে তো সবই করা লাগবে এরকম না, আমরা দেখবো কোন বিষয়গুলো আমাদেরকে মাস্ট বি করা লাগবে। ফার্স্ট অফ অল, একটা বিজনেস অ্যাড্রেস সেট করতে হবে। সো বিজনেসের নেম ধরেন সিএমবিডি সব দিয়ে দিলাম। আপনি ওয়েবসাইটটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, সে কি চাচ্ছে, কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এইখানে একটা আনফরচুনেট ব্যাপার হচ্ছে আমরা এখানে বাংলাদেশ অপশনটা খুঁজে পাবো না, আমরা সবই পাবো এখানে দেখেন। ঠিক আছে, ইভেন আপনি দেখেন উগান্ডা থেকে শুরু করে নাইজেরিয়া সবই আছে, বাংলাদেশ কান্ট্রিটা নাই। হয়তো বা বাংলাদেশে ওরা ওই লিগ্যাল লাইসেন্সটা পায় না যে ই কমার্স ওয়েবসাইট রান করবে বাংলাদেশে। এমনিতেও জানেন যে অনলাইন ব্যাপার স্যাপার নিয়ে একটু অবসেস, অনেক কিছুই দেখা যায় অন্য সব কান্ট্রিতে অ্যাভেলেবেল, বাংলাদেশে আউট অফ নো রিজন অ্যাভেলেবেল না। ইন্টারনাল বিষয়গুলো অনেকেই জানেন হয়তো এটা কেন। সো আমাদের পাশের দেশ থেকেই অনেক কিছু অ্যালাউ করা হয় না, যাতে আমরা তাদের ওয়েতে আসলে তাদের থ্রুতে কাজগুলো করি। যাই হোক, পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা ধরেন ইউএস দিয়ে কন্টিনিউ করি, বেশিরভাগ ক্লায়েন্ট আমাদের ইউএস, কানাডা অ্যান্ড কানাডার বর্তমানে ওয়েবফ্লোতে খুব ভালো। ওয়েবফ্লোর সাইটগুলা কানাডার ক্লায়েন্ট অনেক বেশি নিচ্ছে, আমার ক্ষেত্রে বিশেষ করে। আই এম নট শিওর যে সবার ক্ষেত্রে এরকম হচ্ছে কিনা, বাট আমার কাছে কেন জানি মনে হয় যে কানাডাতে ওয়েবফ্লোটা খুব ভালো মার্কেট ভ্যালু পাচ্ছে এখন। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস অ্যান্ড আদার্স ডিটেলস দিয়ে আপনাকে কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। এখন এগুলো যদি ম্যাচ না করে, এই যে আমাকে বলবে ইনভ্যালিড। ঠিক আছে, যেরকম আমি যদি কন্টিনিউ যতই করি কাজ হবে না। সো আমি ধরেন নিউ ইয়র্ক জিপ কোড, একটা কোড নিয়ে নিই, এগুলো ক্লায়েন্ট প্রোভাইড করবে মাস্ট বি, হ্যাঁ। দিলাম। So এখন কন্টিনিউ করব, আমাকে ইনভ্যালিড দেখাবে বাট হয়ে যাবে, হ্যাঁ। আপনাকে এই যেগুলো ফিল আপ করতে হবে মাস্ট বি, কারণ একটা স্টোর রান করতে গেলে এগুলো লাগে, বাট এগুলো ক্লায়েন্ট দিবে, এখন আমাদের কাছে যেহেতু এত রিসোর্স নাই আমরা এটা দিয়ে আগে গেলাম। আচ্ছা, এটা ধরেন সেভ করলাম, আরো কিছু স্টেপ দিবে আমাদেরকে, এই যে এখানে দেখেন স্টেপ 11টা বাকি আছে। প্রথম স্টেপ ডান, দ্বিতীয় হচ্ছে রিভিউ কারেন্সি সেটিং, আমরা এখানে চলে যাবো আবার। রিভিউ কারেন্সি সেটিংটা এটা নিচের দিকেই আছে, এখানে ধরে নেন আপনার স্টোরটা কোন কারেন্সিতে চলবে। এইখানে আউট অফ নোওয়্যার এখানে আবার দেখবেন বাংলাদেশি টাকা অ্যাভেলেবেল। সো এখানে দেখবেন এই যে বাংলাদেশি টাকা। ঠিক আছে, বাংলাদেশে আপনি সব রান করতে পারবেন না, হয়তো বাইরের কান্ট্রিতে আপনি সব রান করতে পারবেন, বাট বাংলাদেশি টাকা আপনার হচ্ছে কারেন্সি হিসেবে শো করাইতে পারবেন। সো উইয়ার্ড একটু ব্যাপারটা, যাই হোক।
আহ, তারপর ল্যাঙ্গুয়েজ, ইংলিশ থাকবে মাস্ট বি। আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজে যদি সে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ চায় ক্লায়েন্ট, তাহলে তো অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আর এখানে হচ্ছে ইউএস, আমরা ইউএস দিয়ে কন্টিনিউ করতেছি। এইখানে সব কান্ট্রির প্রাইজিং এরকম না। যেমন বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশেরটা কিন্তু এই যে কারেন্সি সাইনটা, স্যাম্বলটা, এটা কিন্তু পরে থাকে, তাই না? এই ক্ষেত্রে আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন, স্যাম্পলটা আগে আনতে পারেন, কারেন্সিটা পরে নিতে পারেন। এখানে দেখেন তিনটা অপশন আছে, এখান থেকে চেঞ্জ করতে পারেন। ধরুন কারেন্সি কোড, কোডটা শুরুতে দিলেন, স্যাম্পলটা লাস্টে দিলেন। এখন যদি সেভ করেন, এই যে দেখেন এরকম দেখেন ইউএসডি, এটা লেখা থাকবে, লাস্টে ডলার সাইন থাকবে। যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট না ইউএসডির জন্য, সো আমরা অ্যাপ্রোপ্রিয়েট যেটা ওইটাই সিলেক্ট করছি, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাইলাম। স্যাম্পল আর লাস্টে থাকবে হচ্ছে কারেন্সি কোড, এই যে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কারেন্সি রিভিউ। আচ্ছা, আমাদের আর 10টা স্টেপ বাকি আছে। নেক্সট স্টেপ হচ্ছে অ্যাড এ প্রোডাক্ট, অ্যাড এ শিপিং মেথড, অ্যাড এ ট্যাক্স রিভিউ। শিপিং মেথডের ব্যাপারটা হচ্ছে, শিপিং মেথডটা ডিপেন্ড করে আপনার কান্ট্রিতে কি কি শিপিং মেথড আছে। যেমন ইউএসএ তে ওদের একটা পুরা ন্যাশনাল শিপিং মেথড আছে, একটা ডোমেস্টিক শিপিং বলে এটাকে। সো এটা যদি ক্লায়েন্ট চায়, এটা অন করে দিতে পারেন। ক্লায়েন্ট যদি অন্য কোনো ডিটেলস চায়, আপনি ডিটেলস অ্যাড করে দিতে পারেন। এটা ক্লায়েন্ট ম্যানেজ করবে জাস্ট শো করার জন্য। ফাইন। সো জাস্ট শো করার জন্য, সো এখানে আপনি ক্লায়েন্টের কাছে আক্স করে নেবেন যে শিপিং জোনটা কি হবে বা শিপিং মেথড কি হবে, ডিটেলস দাও। সেই ডিটেলস দিলে অ্যাড শিপিং মেথড, নাম এন্ড আদার্স এখানে অ্যাড করে দিবেন। এটা জাস্ট মানুষকে দেখানোর জন্য, আর কিছুই না। ঠিক আছে, সো এই হচ্ছে শিপিং মেথডের ব্যাপারটা। আমাদের দরকার নেই এখন আপাতত। আচ্ছা, সো এটা গেল হচ্ছে শিপিং মেথডটা। আমরা এখানে গেল, তারপর হচ্ছে ট্যাক্স সেটিং। ট্যাক্সটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে। কিছু কিছু কান্ট্রিতে 30%, কিছু কিছু কান্ট্রিতে 10%, কিছু কিছু কান্ট্রিতে কোনো ট্যাক্সই নেই হয়তো বা কিছু প্রোডাক্টের ক্ষেত্রে। অ্যান্ড ডিপেন্ড করে, প্রোডাক্ট আলাদা আলাদা হইতে পারে। লাইক বুকসের ক্ষেত্রে আলাদা হইতে পারে, কিছু কিছু কান্ট্রি বুকসের ক্ষেত্রে লাইক লেটস সে কান্ট্রি মনে আসতেছে না এখন। বুকসের ক্ষেত্রে কিছু কিছু কান্ট্রি আছে, আহ, সেই কান্ট্রিগুলোতে কি হয়, ট্যাক্স নাই। ঠিক আছে, বিশেষ করে রিলিজিয়াস বুকস গুলাতে বা টেক্সট বুক গুলাতে, এগুলাতে অনেক কান্ট্রিতেই কি নাই, ট্যাক্স নাই। সো ওই ক্ষেত্রে ধরেন বুকস আপনি সেল করতেছেন অ্যান্ড ট্যাক্স নেই কোনো, জিরো, এরকম আর কি ব্যাপারটা। সো আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো ইউএসএ তে এতগুলো অ্যাভেলেবেল, এক এক কান্ট্রিতে এক একটা। ঠিক আছে, আপনি যে কান্ট্রি সিলেক্ট করবেন ওই কান্ট্রির হচ্ছে এটা শো করবে এখানে। আপনি এখন কি প্রোডাক্ট বা কি হিসেবে ট্যাক্স হবে, স্ট্যান্ডার্ড দিলে অটোমেটিকলি কি প্রোডাক্ট অ্যাড করতেছেন ওটার উপর ট্যাক্সটা কাউন্ট হয়ে যাবে। হয়তো বা ইউএসএ তে একটু ট্যাক্সটা বেশি, আপনারা জানেন ওদের মূল চালিকা শক্তি ট্যাক্স। আচ্ছা, তারপর হচ্ছে কার্ড পেজ ডিজাইন করেন আদার্স, এগুলো আমরা পরে দেখবো। আপাতত আজকে কাজ এগুলোই আমরা একটু ঘাটবো। এখন একটা প্রোডাক্ট অ্যাড করতে বলছে। এখন প্রোডাক্ট যে আমি অ্যাড করব, প্রোডাক্ট কিভাবে অ্যাড করব বা কি ব্যাপার আছে ভেতরে, তাই না? প্রথম তো সেট আপ গাইড গেল, দেন আছে প্রোডাক্ট। প্রোডাক্টের ভিতরে গেলেই দেখবেন প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে। অ্যান্ড প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই, আমার প্রোডাক্টটা কয়েক টাইপের হইতে পারে। ফিজিক্যাল প্রোডাক্ট হইতে পারে, লাইক হাতের ঘড়ি, ব্রেসলেট, মোবাইল ফোন অ্যান্ড আদার্স, যে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট। ঠিক আছে, যেটা আপনি ফিজিক্যালি টাচ করতে পারেন, বা ফিজিক্যাল একটা প্রোডাক্ট যেটা আপনার হচ্ছে ডেলিভার করা দরকার হয় আর কি। একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, যেখানে ডেলিভারি করার কোনো দরকার নেই, আপনি ডিজিটালি সেন্ড করতে পারেন। লাইক একটা মিউজিক হইতে পারে, একটা ইবুক হইতে পারে, লাইক হইতে পারে কোনো একটা পিকচার। ঠিক আছে, এই ডিজিটাল প্রোডাক্টগুলোও হয়তো বা আপনার প্রোডাক্ট হইতে পারে। দেন সার্ভিস, সার্ভিসের ব্যাপারটা হচ্ছে ফিজিক্যাল সার্ভিস হইতে পারে। লাইক ধরেন আপনার বাসায় গিয়ে এসি ক্লিনিং, ঠিক আছে, বা ধরেন আপনার হচ্ছে প্লাম্বিং এর কাজগুলা, লাইক হইতে পারে ইলেকট্রিক কোনো সার্ভিস, এরকম ধরনের সার্ভিসও আপনি চাইলে এখানে দিতে পারেন। বা কনসালটেন্সি হইতে পারে, ক্লায়েন্ট হয়তো কোনো একটা কনসালটেন্ট, সে তো কনসালটেন্সি দেয়, সে এখন হইতে পারে যে ওই সার্ভিসটা সে অ্যাড করবে। সো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সার্ভিস সিলেক্ট করবেন। এগুলো বুঝতেই পারবেন, ক্লায়েন্ট যে প্রোডাক্ট দেবে ওই প্রোডাক্টের উপর এগুলা ডিপেন্ড করবে। দেন অ্যাডভান্স, অ্যাডভান্স হচ্ছে মিক্সড, হয়তো বা সে সার্ভিস দিবে অ্যান্ড আপনাকে, লেটস সে আপনি একটা এসি কিনতেছেন, এসির সাথে এসিটা সেট আপ করে দেওয়া অ্যান্ড আদার্স যত কাজ আছে ওগুলোও সে করে দিয়ে যাবে একবারে, এইরকম টাইপের যে সার্ভিসগুলা। লাইক হইতে পারে 1 মাসের হচ্ছে আপনার যত আইটেম লাগবে, যত কিছু লাগবে, বা ঘর সাজানোর যত আইটেম লাগবে, সে পুরো ঘরও সাজাই দিবে অ্যান্ড পুরো ঘরটাকে সেট আপ করেও দিয়ে যাবে। এই টাইপের অনেক ধরনের সার্ভিস থাকে। এটা আসলে আমাদের এত টেনশনের কোনো ব্যাপার না। ক্লায়েন্ট যখন ডিটেলস দিবে, ক্লায়েন্টের ডিটেলসের মধ্যে ক্লায়েন্টের সাথে আপনি একটু ডিসকাস করে নিলেই বুঝবেন যে ওর প্রোডাক্টের টাইপটা কি। যেহেতু ওইটা নিয়েও বিজনেস করে, ওইটা ভালো বুঝে যে ওটা কি টাইপের প্রোডাক্ট।
ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। অ্যাডভান্সে সব ধরনের প্রোডাক্টই সাপোর্ট করে, আর স্পেসিফিক্যালি আপনার জানা থাকলে ডিজিটাল বা ফিজিক্যাল বা সার্ভিস যেটাই হোক আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আর কি। সো এক একটা এক এক রকমের ফিল্ড আসবে এখানে, যেমন ধরেন আপনি যদি সার্ভিস দেন কিছু ফিল্ড চেঞ্জ হবে, যদি এখানে হচ্ছে না একটু পর আমরা দেখবো কিভাবে হবে এটা। সো এই হচ্ছে ব্যাপার। লেটস আমি ফিজিক্যাল একটা প্রোডাক্ট, নাম, লিঙ্ক, ডেসক্রিপশন, একটা ক্যাটাগরি পিক, মিডিয়া, দেন লেটস এ প্রাইসিং। ওকে, দেন আপনার হচ্ছে টেক্সট ক্যালকুলেশনটা কি হবে, বুক নাকি, যা আছে এখানে ডিটেলস আছে বুঝতেই পারতেছেন। তো বুক হলে বুক সিলেক্ট করবেন, আর এখানে যদি টেক্সট না থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি হচ্ছে রিলিজিয়াস বুক হয়, টেক্সট বুক হয়, এগুলো সিলেক্ট করবেন এখান থেকে আর কি। আর এসকেইউ হচ্ছে প্রোডাক্টের একটা ইউনিক কোড, প্রত্যেকটা প্রোডাক্টেই একটা ই কমার্স বিজনেস যখন রান করে একটা ন্যাশনালি এটা একটা এসকেইউ দেয়, যেটা হচ্ছে একটা প্রোডাক্টের জন্য একটা ইউনিক নাম্বার। ঠিক আছে, সো এসকেইউটা যদি দিয়ে দেয় ক্লায়েন্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে, ওইটা এখানে বসাই দিবেন। ফোন বা এই আদার্স অ্যাক্সেসরিজ হলে মাস্ট বি এসকেইউ থাকবে। ট্র্যাক ইনভেন্টরির ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনি যদি একটা ইবুক সেল করেন, এখন ইবুকের তো আর কোনো ইনভেন্টরি নাই, জাস্ট কেউ কিনবে তাকে দিয়ে দিবেন, ডাউনলোড করে নেবে, দ্যাটস ইট। মাঝখানে আর কোনো কথা নেই। বাট কেউ যদি এমন হয় আইফোন বিক্রি করতেছেন, হইতে পারে আপনি হচ্ছে কোনো উইন্ডোজ ল্যাপটপ বিক্রি করতেছেন, হইতে পারে আপনি হয়তো বা হাতের ঘড়ি বিক্রি করতেছেন। এখন আপনার কাছে ঘড়ি আছে 30টা, আপনার যদি অর্ডার পড়ে যায় 200, তখন তো আপনি কি করবেন? তখন তো আপনি প্রোডাক্টগুলো বানাইতে পারতেছেন না, তাই না? এখন আপনার লিমিট হচ্ছে 30। তো সেই ক্ষেত্রে ট্র্যাক ইনভেন্টরি দিয়ে আপনি এখানে দিয়ে দিবেন টোটাল কয়টা প্রোডাক্ট আছে। তো ইন দ্যাট কেস এই প্রোডাক্টটা সর্বোচ্চ অর্ডার গ্রহণ করবে 30টা, তারপরে এটা আনঅ্যাভেলেবেল দেখাবে। প্রোডাক্ট থাকবে বাট প্রোডাক্ট অর্ডার করতে পারবে না আর। ঠিক আছে, আউট অফ স্টক দেখাবে আর কি, যেটাকে আমরা সিম্পল ভাষায় বলি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, রিকোয়ার্ড শিপিং বলতে এই যে, যেহেতু ধরেন রিকোয়ার্ড শিপিং হইতেও পারে নাও হইতে পারে। রিকোয়ার্ড শিপিং না হইতে পারে কেমনে? ধরেন একটা আইফোন সে বিক্রি করতেছে, একজন কিনলো। এখন এইটা হইতে পারে সে শিপিং করবে মানে ডেলিভারি করে দিবে, যেটা আমরা অনলাইনের ক্ষেত্রে যেটা ইউজ টু আমরা। এটা ছাড়াও আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে পিক ফ্রম স্টোর। ঠিক আছে, আমাদের দেশে এটা খুব বেশি প্রচলিত না, কারণ আমাদের রাস্তাঘাটের অবস্থা ভালো না। দেখা যায় যে আমি গিয়ে যে নিয়ে আসবো এটা আরো বেশি হ্যাসেল। আমি 2 দিন অপেক্ষা করব, ডেলিভারি ম্যান এসে আমাকে দিয়ে দিবে, ওইটাই আমার জন্য ভালো। বাট বাইরে হয় কি, ধরেন 50 কিলোমিটার 100 কিলোমিটার রেঞ্জের ভিতরে কেউ থাকলেও ওরা এটা দেখা যায় উইদিন, ধরেন 50 কিলোর ভিতরে হইলে 1 ঘন্টার মধ্যে সে হয়তো বা এটা নিয়ে চলে আসতে পারবে। রাস্তা ধরেন ওদের ট্রান্সপোর্টেশন ভালো, বা হয়তো বা ওদের প্রত্যেকেরই প্রাইভেট কোনো না কোনো গাড়ি আছে। সো সে গিয়ে নিয়ে আসতে পারলো, আর রাস্তায় এসে জানে যে ওইরকম তার সময় ওয়েস্ট হবে না। তার 2 দিন বসে থাকার থেকে সে গিয়ে পিক করে আনতে পারে। এখন আপনার চিন্তা হইতে পারে সে যদি স্টোরেই যায় সে অনলাইনে কেন অর্ডার করবে, তাই না? একটা চিন্তা আসতে পারে। ব্যাপারটা হচ্ছে ওই স্টোরে, স্পেসিফিক্যালি ওই স্টোরে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা, অ্যান্ড আমি যাইতে যাইতে প্রোডাক্টটা শেষ হয়ে যাবে কিনা। সো এরকম যদি আমার একটা সম্ভাবনা থাকে, তো আমি অর্ডার করে যদি কনফার্ম করে যাই, তারা বললো হ্যাঁ কনফার্ম, এখন এসে আপনি পিক করে নিয়ে যেতে পারেন স্পেসিফিক্যালি, তাহলে আমি ওই টাইমে গেলে 100% আমি প্রোডাক্টটা পিক করতে পারবো। নাহলে আমি এখন থেকে 50 কিলো ড্রাইভ করে গিয়ে যখন স্টোরে গেলাম, স্টোর থেকে আমাকে বললো যে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল নাই, সরি স্যার, তাহলে তো সমস্যা আমার জন্য, তাই না? সো এই জন্য স্পেসিক্যালি হয়তো বা ওই কালারটাই আমার লাগবে। লেটস আমি একটা গোল্ড কালারের কোনো একটা প্রোডাক্ট নিব, হয়তো প্রোডাক্টটা দেখাচ্ছে ওয়েবসাইটে অ্যাভেলেবেল, বাট আমি শিওর যে গোল্ড কালার আছে কিনা। দেন আমি অর্ডার করলাম, ওদের সাথে কনফার্ম করলাম গোল্ড কালার আছে কিনা, হ্যাঁ ঠিক আছে আমি অর্ডার কনফার্ম করছি, যাতে এটা অন্য কোথাও বিক্রি না করে, আমি আসতেছি। সে গিয়ে নিয়ে আসলো, এরকম ব্যাপারটা। ঠিক আছে, সো দুই ধরনের হয়। যদি শিপিং, ওই ক্ষেত্রে যদি দেখা যায় যে কেউ আইসা নিয়ে যাবে প্রোডাক্ট, সেক্ষেত্রে শিপিংটা না দেওয়াই ভালো। যে আপনি চাচ্ছেন যে প্রোডাক্ট আপনি অর্ডার করবে ঠিকই ওয়েবসাইটে, বাট আইসা নিয়ে যেতে হবে, আমাদের ডেলিভারি কোনো সিস্টেম নেই। এটা হলো এটা, রিকোয়ার্ড শিপিং অফ করে দিবেন। আর যদি মনে হয় না আমরাই ডেলিভার করে দিব, সেক্ষেত্রে রিকোয়ার্ড শিপিং। রিকোয়ার্ড শিপিং হইলে মাস্ট বি কিছু ইনফরমেশন নোট রাখা দরকার আপনার। সেটা হচ্ছে এটার ওজন কতটুকু, এটা কত বড়। লেটসে কেউ একজন অর্ডার করলো, ঠিক আছে, এখন অর্ডার করছে কি, অর্ডার করছে লেটসে একটা বেড অর্ডার করছে। বেডটা তো বিশাল বড়। এখন বেডটা যদি কেউ একজন ধরেন বাইক নিয়ে ডেলিভারি ম্যান আসলো প্রোডাক্টটা রিসিভ করার জন্য, যখন এসে দেখলো সে বেড, হ্যাঁ বেড তো সে কোনোভাবেই পসিবল না বাইকে নিয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে তার যদি এখানে ট্র্যাকিং থাকে, সো ডেলিভারি সিস্টেম ম্যানেজমেন্ট করার জন্য আপনার জন্য সুবিধা হবে। আপনি দেখতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টটা তো 50 কেজি ওয়েট, এই প্রোডাক্টটা তো এত বড়। তো সেই ক্ষেত্রে আপনি যখন ডেলিভার করবেন, এটা কোথায় ডেলিভারি করবেন, ট্র্যাকে ডেলিভারি করবেন নাকি বাইকে ডেলিভারি করতে পারবেন, নাকি আপনার হচ্ছে আরও
বড় কোনো রিসোর্সের দরকার, এটা তখন আপনি ডিসাইড করতে পারবেন। না হলে আপনি দেখা যাবে র্যান্ডম ডিসাইড করতে পারবেন না। আবার হয়তো আপনি শপের মালিক, আপনি জানেন, বাট সবসময় তো শপের সব কিছু আপনি ম্যানেজ করবেন না, তাই না? হইতে পারে আপনার কোনো একজন শপ ম্যানেজার ম্যানেজ করবে। এখন সে তো জানে না কোন প্রোডাক্ট কতটুকু ওজন বাকি। এখানে যদি এরকম লেখা থাকে প্রোডাক্ট আপলোডের সময়, তাহলে সে বুঝতে পারবে এটা কি প্রোডাক্ট, কতটুকু ওজন, এটা পাশে কতটুকু, লম্বায় কতটুকু, এরকম। ঠিক আছে। সো ওয়েটের ব্যাপারটা হচ্ছে আউন্সে দিতে হবে, ওজেড। তো আপনি কেজি টু ওজেড করে নেবেন, তাইলে আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনি ধরেন প্রোডাক্টটা হচ্ছে 1/2 কেজি, 0.5 কেজি, সেক্ষেত্রে এই যে এটা হবে, ঠিক আছে, 17.5 আউন্স। সেখানে আপনি ওইটাই লিখে দিবেন। ধরেন 18 আউন্স লিখবেন, আপনি একটু বাড়াই লিখতে হবে, সবকিছু মিলে হয়তো উপরের কাগজ আর এভরিথিং মিলে 18 হয়ে যাবে। সো 18 আউন্স হয়ে যাবে। অ্যান্ড লেটস সে এখানে উইডটা কতটুকু হবে ইঞ্চিতে মেপে দিবেন, হাইট কতটুকু হবে ইঞ্চিতে মেপে দিবেন, লেন্থ কতটুকু হয় ইঞ্চিতে মেপে এখানে বসিয়ে দিবে। ক্লায়েন্ট এগুলো আপনাকে ডকে দিয়ে দিবে, আপনাকে এগুলো মাপা টাপা কিছুই করতে হবে না। সে হয়তো আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে, ওই লিস্ট অনুযায়ী আপনি করতে পারবেন। অ্যান্ড এটা যদি ডিজিটাল সার্ভিস হয়, চেঞ্জ টাইপ করার সাথে সাথে এখানে দেখেন রিকোয়ার্ড শিপিং এর কোনো অপশনই নাই, কারণ এটা রিকোয়ার্ড শিপিং এর কি আছে, তো ডিজিটাল সার্ভিস, ইবুক বা হ্যান ত্যান কিছু একটা। সো এখানে আপনি প্রোডাক্টের বা ফাইলটার নাম দিবেন, এখানে ফাইল ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিবেন। যখনই প্রোডাক্ট কেনা হয়ে যাবে, তার কাছে এই ডাউনলোডের লিঙ্কটা চলে যাবে ইমেইলে। সেই ডাউনলোডের লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। ব্যাপারগুলো ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমি এগুলো এত বিস্তারিত না বললেও পারতাম, বাট ইন ফিউচার যখন আপনি প্রজেক্ট করবেন, এই ছোটখাটো ব্যাপার যদি আপনি খুব ভালো ক্লায়েন্টের সাথে ফ্লুয়েন্টলি কনভারসেশন না করতে পারেন, ক্লায়েন্ট হয়তো সন্দেহ করবে যে আপনি হয়তো কাজটাই ভালোভাবে পারেন না। ঠিক আছে, ডিজিটাল কি, কারণ আমি না বললে কিন্তু আপনার এই জিনিসটা বুঝতে অনেক সময় লাগবে যে ডিজিটাল কি জিনিস, ফিজিক্যাল কি জিনিস, তাই না? আমি হয়তো প্রোডাক্ট আপলোড করে দেখাই দিতে পারতাম, বাট ডিসকাস করাটা জরুরি। তারপর সার্ভিস, যেটা বলছি একটু আগে, সার্ভিসটাও এখানে ডেলিভারি করার কিছু নেই, জাস্ট অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং দিয়ে দিবে মানুষ যখন অর্ডার করবে। বা এখানে তো যখন অর্ডার করতেছে তার অ্যাকাউন্টের ইনফরমেশন আছে, তার কাছে ফোন করে জেনে নেবেন যে এটা কোথায় আর কি সার্ভিসের জন্য আপনি করছেন। সো সার্ভিসের যেখানে বিস্তারিত আমরা দিয়ে দিব, মিডিয়া অ্যান্ড আদার্স, প্রাইস, কম্পেয়ার প্রাইস। আচ্ছা, প্রাইস আর কম্পেয়ার প্রাইসের মধ্যে একটু পার্থক্য আছে। প্রাইসটা হচ্ছে মূল, এটা হচ্ছে যেটাতে মানুষ কিনবে। আর এটা হচ্ছে একটু বেশি প্রাইস, যেটা আগে ছিল হয়তো বা এখন ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আমরা দেখি না, একটু ক্রস করে দেওয়া আছে। ধরেন $1500 ছিল, এটা এখন ডিসকাউন্ট প্রাইসে ধরেন $500। ঠিক আছে, সো 1500 কাটা থাকে পাশে ছোট করে, আর বড় করে আপনার ওখানে $500 লেখা থাকে। এই ব্যাপারটাই, সো এটাই হবে যে প্রাইসটা, যেটা হচ্ছে মূল প্রাইস, যেটাতে মানুষ কিনবে, লেটস $500। অ্যান্ড আগে কত ছিল, সেটা হচ্ছে আগে ছিল ধরেন $1500। এটা ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে। সো এইটা গেল। দেন হচ্ছে অ্যাডভান্সের ব্যাপারটা আগেও বলছি আমি। সো মিক্সড প্রোডাক্ট, এই যে ট্র্যাক, ইনভেন্টরি, রিকোয়ার্ড শিপিং, মানে সবই তো আছে, A to Z সবই আছে। ঠিক আছে। ধরেন আপনি তাকে একটা পিকচার দিবেন, পিকচার সে ডাউনলোডও করতে পারবে, আবার পিকচারটা প্রিন্ট করে আপনি বাসায়ও পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এরকম ব্যাপারগুলোর ক্ষেত্রে আসলে advance। শিপিং এর যে ব্যাপারটা, এটা যদি রিকোয়ার্ড শিপিং দেই তাইলে মানে ফিজিক্যালি আইসা নিতে পারবে প্লাস শিপিং দুইটাই কি পসিবল না নাকি? না না, রিকোয়ার্ড শিপিং এর ক্ষেত্রে আপনার বাসায় পাঠিয়ে দিবে। আপনি যদি আইসা নিতে পারে, তাহলে আপনি এটা অফই রাখবেন। কারণ আপনার ডেলিভারির জন্য কেউ আসলো, আসতেও পারে, ডেলিভারিও যাইতে পারে, এটা আসলে এট এ টাইম পসিবল না। কেন আমি বলি, আপনি যখন আজকে অর্ডার করলেন 1টার দিকে, আপনার হয়তো 3টার দিকে ডেলিভারি যারা হচ্ছে সার্ভিস আছে, তারা এসে ওই স্টোর থেকে প্রোডাক্ট রিসিভ করে নিয়ে যায়। And তারা প্রোডাক্টটা তো ওই দিনই রিসিভ করে নিয়ে যাবে, আপনি হয়তো 2 দিন পরে পাবেন, তারা প্রসেস করবে না আদার্স। বাট আপনি অর্ডার করলেন, আপনি ওই দিনই হয়তো 4টার দিকে আসলেন স্টোরে, স্টোরে আসার পরে তারা কি বলবে, আপনার প্রোডাক্ট তো অলরেডি আমরা পাঠিয়ে দিছি। তাহলে একটা বিগ কনফিউশন না? এই দুইটা জিনিস আসলে একসাথে একটা অর্ডারের মধ্যে এক্সিস্ট করতে পারে না। আর আপনি বুঝতে হচ্ছে পারছি। ডেলিভারিতে রিসিভ করবেন অথবা আপনি পিক করবেন, দুইটার একটাই হবে। আচ্ছা। জি ভাই। সো এই হচ্ছে গেল মোটামুটি প্রোডাক্টের যে ব্যাপারগুলা। এখন কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে প্রোডাক্টগুলো আরো কমপ্লেক্স হইতে পারে, এত সিম্পল নাও হইতে পারে। হইতে পারে ফিজিক্যাল প্রোডাক্টই, বাট আপনার আরো কিছু ফিল্ড দরকার। ঠিক আছে, আরো কিছু ফিল্ড দরকার যেখানে এখানে মিসিং লাগতেছে আপনার কাছে। আর লেটস হইতে পারে সেটা কালার। ওকে। লেটস সে সেটা হইতে পারে ভেরিয়েন্ট। ওকে। লেটস সে হইতে পারে আপনি ওইটার হচ্ছে একটা অপশন রাখতে চাচ্ছেন, অফিসিয়াল আনঅফিসিয়াল, হইতে পারে না? And এইগুলা কিন্তু এখানে দেওয়ার অপশন নেই। হয়তো বা অফিসিয়াল প্রোডাক্টের থেকে আনঅফিসিয়াল প্রোডাক্টে $200-300 কম। এখন সেটা যদি এখানে না থাকে, আপনি মানুষকে তো ওই মেসেজটা ডেলিভার করতে পারতেছেন না। সেক্ষেত্রে কি করতে পারেন, ওই যে আমরা CMS এর যে কনসেপ্টটা করছি, এই ফিল্ডই চেঞ্জ করতে পারেন আপনি, আপনার কাছে কন্ট্রোল আছে, দেখেন।
এই যে আপনি চাইলে ফিল্ড অ্যাড করতে পারেন, ইভেন সবগুলো আলাদা আলাদা হয়, ফিজিক্যালেরটা, ডিজিটালেরটা। ডিজিটালে দেখেন ফিল্ড কম, সার্ভিসে, সার্ভিস আর একটু কম ফিল্ড, এই পর্যন্ত ফিল্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে দেখাচ্ছে কি কি আপনার প্রোডাক্টের ভেরিয়েন্ট। অ্যাডভান্সে আবার আরো 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 বেশি, এই দেখেন অ্যাডভান্সে অনেক বেশি ফিল্ড। সো এরকম আর কি। সো যে কোনো একটা সিলেক্ট করবেন, দেন ওইটার ফিল্ড আপনি এডিট করবেন, অ্যাড করবেন, আদার্স। সো 30টা ফিল্ড আপনি অ্যাড করতে পারবেন এক্সট্রা, আরও 30টা ফিল্ড মানে হিউজ। সো এইখানে আপনি ধরেন অ্যাড করলেন প্রোডাক্ট টাইপ, আর লেটস একটা ড্রপ ডাউন থাকবে, সিলেক্ট করতে পারবে অপশন। সো দিয়ে দিলাম প্রোডাক্ট টাইপ, নাম মিলে গেলে একটা রেড সাইন দেবে। আচ্ছা, হেল্প টেক্সট দরকার নেই। সো এখানে দিলেন আপনি অফিসিয়াল। ওকে। সো এর অফিসিয়াল একটা অপশন, আর একটা অপশন কি থাকতে পারে? আনঅফিসিয়াল, রাইট? বুঝছি ব্যাপারটা। জি ভাই। জি ভাই। তো দুইটা অপশন থাকতে পারে, ঠিক আছে। একটা অপশন দিতে পারেন আদার্স বা unknown, এরকম কিছু একটা। যাই হোক, সো অফিসিয়াল আনঅফিসিয়াল তো অবভিয়াস ব্যাপার, সো এখানে আদার্সের অপশন দরকার নেই, যদি কখনো দরকার হয় আর কি, যে অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে। এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, এরকম যে কোনো কিছু দরকার হইতে পারে ক্লায়েন্টের ক্ষেত্রে। স্পেশাল কেস দরকার, ওই যে প্রোডাক্ট টাইপ অফিসিয়াল বা আনঅফিসিয়াল, এটা প্রোডাক্ট, যে যখনই একটা প্রোডাক্ট অ্যাড করবেন তখন এটা সিলেক্ট করতে পারবেন। এইটা ফিল্ডগুলো আপনি সুন্দর করে ক্লায়েন্টকে বানাই দিবেন, ইন ফিউচারে যাতে ক্লায়েন্ট নিজে বা অন্য কাউকে দিয়ে প্রোডাক্ট আপলোড করাইতে চায় সে যাতে স্মুথলি করতে পারে। আর সে যদি আপনাকে দিয়ে করাই নিতে চায় সেটা তো আছেই, সেক্ষেত্রে তো আপনি ওটার আলাদা সার্ভিস চার্জ পাবেনই। আচ্ছা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। এই যে বললেন না যে অফিস আনঅফিসিয়ালের দাম অফিসিয়াল থেকে কিছু কম হতে পারে, হ্যাঁ। তো যদি কেউ আনঅফিসিয়াল সিলেক্ট করে তাহলে প্রাইসটা কিভাবে দেখাবে, আর যখন অফিসিয়াল সিলেক্ট করবে তখন প্রাইসটা আচ্ছা, কিভাবে দেখাবে এই এইটা? ক্ষেত্রে আমাদের, আমরা যেভাবে সিলেক্ট করছি এটা হচ্ছে জেনারেল ইনফরমেশন দিছি জাস্ট, হ্যাঁ। আর যদি প্রাইসের ক্ষেত্রে ভেরিয়েশন আনতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা অ্যাড করতে হবে সেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, এই যে অপশন। সো ভেরিয়েবলের যে ব্যাপারটা, ভেরিয়েবল আপনাকে অ্যাড করে নিতে হবে, এখানে কি কি টাইপের ভেরিয়েবল হইতে পারে। সো ভেরিয়েবল ইমেজ আর আদার্স এখানে দেখতে পাচ্ছি আমরা, তাই না? সো ভেরিয়েবল ওয়েট, অনেক কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি, যে এখানে ট্র্যাক ইনভেন্টরি অ্যান্ড আদার্স। আচ্ছা, প্রোডাক্ট ভেরিয়েবল ফিল্ডের ক্ষেত্রে আপনাকে তখন এটা অ্যাড করতে হবে। ঠিক আছে। এখন প্রোডাক্ট ভেরিয়েবলটা কিভাবে করব, আমি আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে। ধরে নেন আমরা 5টা ডেমো প্রোডাক্ট অ্যাড করি, জাস্ট বুঝার জন্য প্রোডাক্ট আপলোড করলে কেমন দেখা যায়। আপলোড হচ্ছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি কালারের ভেরিয়েন্ট, তাই না? জি ভাই। কোয়ান্টিটি আনলিমিটেড দেওয়া মানে যত ইচ্ছা অর্ডার নিতে পারবে সে। এখন ভেরিয়েন্ট অনুযায়ী দেখেন প্রাইস কিন্তু ডিফার করতে পারে, লাইক লেটস সে রেড, তারপর হচ্ছে রেডের মধ্যে আবার 3টা ভার্সন আছে, সায়ানের মধ্যে আবার 3টা ভার্সন আছে। এখন আপনি ধরেন কালার অ্যাড করলেন 3টা, এটা অ্যাড করলেন 3টা, তাহলে টোটাল প্রোডাক্টের ভেরিয়েন্ট হবে কয়টা? 9টা হবে না? তিনটেই। 9টা হবে, নয়টাই। দেখেন। লেটস সে কালার আছে 3টা, রেড গ্রিন ব্লু। ওকে। সাইজ হ্যাঁ ভাই, আছে নয়টাই। 3টা, এল, এক্সেল, ডাবল এক্সেল। এখন রেডের এল এক্সেল ডাবল এক্সেল 3টা আছে, ইয়েলোর এল এক্সেল ডাবল এক্সেল 3টা আছে। বুঝতে পারছি? তখন আবার প্রত্যেকটা কালারের ওয়েতে কিন্তু 3টা করে আলাদা আলাদা প্রোডাক্ট আছে, তাই না? তাহলে এই তিনটা যদি ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েন্টে আসে তখন কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয়ে যাবে। এন্ড এইখানে যদি আরেকটা ভেরিয়েন্ট টাইপ চলে আসে সেই ক্ষেত্রে এইটার এই 3টা হবে, আবার এইটার এই 3টার আরো 3টা, বিশাল একটা ভেরিয়েন্ট চলে আসবে কিন্তু তখন। ঠিক আছে। সো ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে যে আপনি কি কতটুকু অ্যাড করতেছেন, এন্ড এটা এডিট করতে পারবেন। এই যে দেখেন, প্রোডাক্ট অ্যাড করার সময় আপনি এডিট করে এটা প্রাইস বসাই দিতে পারেন আলাদা, এই যে প্রাইস, কম্পেয়ার প্রাইস। সো 89, তো আমরা দিয়ে দিলাম এটা প্রাইস একটু বেশি, $81। ঠিক আছে, এখন আমি যদি এটা সেভ করি, ঠিক আছে। সো এটা একই প্রোডাক্ট, জাস্ট রেডের নিয়নটা, ঠিক আছে, রেডের ডিমেইনটা যদি সিলেক্ট করে তাহলে সাথে সাথে এটা কি হয়ে যাবে,
$1,000 হয়ে যাবে। এরকম প্রোডাক্ট আপনি অর্ডার করছেন না অনলাইনে? ঠিক আছে। না ভাই, কম হয় নাই। আপনারা অর্ডার করেন না এরকম যে প্রোডাক্ট জাস্ট ডিফারেন্ট কালারের বা ডিফারেন্ট কিছু অ্যাড করলে প্রাইস চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, করছি। হ্যাঁ, এটা তো নর্মালি আপনি কোথায় আপনি দারাজেও পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় যে ডিফারেন্ট কালারের ক্ষেত্রে 10, 15, 20 টাকা বা আরো বেশি পার্থক্য হয়ে যায়। হ্যাঁ, আর ভেরিয়েন্টের ব্যাপার তো আছেই, ভেরিয়েন্টের ক্ষেত্রে তো পার্থক্য হয়ই। আচ্ছা, এখন এই ক্ষেত্রেও আপনি যদি যেগুলোতে দেখেন প্রত্যেকটাতেই দেখবেন এই যে, ঠিক আছে, এরকম ভেরিয়েন্ট পেয়ে যাবেন। তো এখন আপনার এই ভেরিয়েন্ট চেঞ্জ করলেই প্রাইস চেঞ্জ হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, আপনি যদি চান, এখানে যদিও সেম প্রাইস রাখছে, আপনি চাইলে ভেরিয়েন্টের ক্ষেত্রে আলাদা, যখনই সে সিলেক্ট করবে এটা, এটার সাথে সাথে তার ওই টোটাল অর্ডারের প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। ভিজিটর ক্ষেত্রে আপনি একটু কিছু প্রোডাক্ট কিছু অ্যাড করলে নিজেদের মধ্যে আইডিয়াটা আর একটু বাড়বে। একটু কনফিউজিং লাগবে, কিছু অ্যাড করলে আপনার এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আর ডিফল্ট দেওয়া যায়। সো ডিফল্ট কোনটা সিলেক্ট করা থাকবে? যেমন ধরেন আপনি চাচ্ছেন যখনই প্রোডাক্ট কেউ অ্যাড করবে এই যে সিল্কের রেটটা অ্যাড হবে অটোমেটিকলি, এটা ডিফল্ট থাকবে। হ্যাঁ, এখন স্টার্ট দেওয়া যেটা ওইটা ডিফল্ট, যে পর্যন্ত ভেরিয়েন্ট সিলেক্ট না করবে এটাই ডিফল্ট থাকবে, এটাই মানুষের সিলেক্ট হবে। আপনি চাচ্ছেন না এই প্রোডাক্টটা হচ্ছে মূল প্রোডাক্ট, এটাই ডিফল্ট থাকবে। সো এটা দিয়ে আপনি দিয়ে দিবেন মেক অ্যাজ ডিফল্ট, তাহলে সিল্কের রেটটা ডিফল্ট হয়ে যাবে। সো এখন যদি আমি ক্লোজ করি, ক্লোজ, ঠিক আছে, এই যে এটা মানে প্রোডাক্ট অ্যাড করলেই ভেরিয়েন্ট সিলেক্ট করুক না করুক এটা সিলেক্ট থাকবে। ক্লিয়ার? জি ভাই। Sure. ওকে। সো এই হচ্ছে ব্যাপার, আমরা এভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো এরকম আমরা প্রোডাক্ট অ্যাড করে নেবো, আমি একটু বাড়ায় অ্যাড করি যাতে ডিজাইনটা সুন্দর লাগে। আপনারা ম্যানুয়ালি অ্যাড করবেন, কোন একটা সাইট ফলো করে বা কিছু একটা ফলো করে ম্যানুয়ালি অ্যাড করবেন, তাহলে ম্যানুয়ালি যখন অ্যাড করবেন আপনার অনেক কিছু বিষয় আপনার মাথায় আসবে। তো এখন তো আমি সময় বাঁচানোর জন্য অটোমেটিকলি নিচ্ছি এখান থেকে, আমি 15টা প্রোডাক্ট নিয়ে নিলাম। ঠিক আছে, আর যখন অটোমেটিক নেবেন, যখন সবই অ্যাডভান্স নেবেন, কারণ অ্যাডভান্সের মধ্যে সবই ইনক্লুডেড। আপনারাও চাইলে যে কোনো প্রোডাক্ট আপলোডের সময় অ্যাডভান্স সিলেক্ট করে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন সিএমএস এ ক্লিক করব, তাহলেই চলে আসবে। এখন আপনি চাইলে একটা সব পেজ তৈরি করতে পারেন। আপনি যে প্রথমে দেখাইছিলাম কিভাবে মাল্টিপল পেজ নিতে হয়, ওই ওয়েতে আপনারা চাইলে সব পেজ একটাকে বানিয়ে নিতে পারেন রিনেম করে, বা এই যে এটাকে আমি সব পেজ করে নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, আজকে সব পেজে গেলাম না, আজকে হচ্ছে আমি হোম পেজের মধ্যে একটা প্রোডাক্টের এই যে এরকম একটা প্রোডাক্টের সেকশন অ্যাড করা দেখাই দিই। এসে আমরা এখানে একটা সেকশন অ্যাড করব, সেকশন অ্যাড করলাম, এটার ভিতর কন্টেইনার অ্যাড করবো। আপনারা এই যে শর্টকাট ইউজ করতে পারেন এরকম। আচ্ছা, এটা দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, এটা কেটে দিই। এটা যদি অভ্যাস করে ফেলেন একবার, খুব স্মুথলি করতে পারবেন। লেটস সে আমি এখানে কি অ্যাড করবো বলেন, ধরেন একটা হেডলাইন অ্যাড করবো। হ্যাঁ, সিলেক্ট করে কন্ট্রোল ই দিবেন, আর ম্যাকে যারা আছেন কমেন্ট ই দিবেন। ঠিক আছে, এখন আপনি কি দিতেছেন, হেডিং না, HE দেন, তাহলে হেডিং চলে আসলো। এন্টার দিলেই দেখবেন চলে আসছে এই যে। এটা খুব ফাস্ট করা যায়, দেখেন আমি কিভাবে করি। ধরেন আমার একটা হেডিং লাগবে বা কিছু একটা লাগবে। ঠিক আছে, ধরেন এখানে আমি একটা হেডিং নিব। হ্যাঁ, তো আমি কি করি, এইভাবে নেই, খুব তাড়াতাড়ি হয়ে গেল না? কন্ট্রোল ই, ধরেন আমি ইমেজ নিব। হ্যাঁ, ইমেজ নিয়ে নিলাম। আপনার কিন্তু বুঝার আগেই চলে আসছে, তাই না? ইভেন এটা আরো ইজি, আপনি ধরেন যখন কাজ করবেন তখন এটা ছাড়া আপনার হাত এখানে যাবেই না। আপনি দেখবেন যে আমার যখনই ক্লাস নিচ্ছি, আগের ক্লাসগুলো দেখবেন, এইখানে গিয়ে আমার একটু সময় বেশি লাগে বা আমাকে খুঁজতে হয়। কেন খুঁজতে হয়? কারণ আমি এখানে গিয়ে অভ্যস্ত না। আমি সবসময় শর্টকাট ইউজ করি, বাট শর্টকাট ক্লাসে দেখায় না কেন, অনেক সময় কনফিউজ হয়ে যায়। সো আপনার জাস্ট কিছুক্ষণ ইউজ করলেই বুঝবেন বি দিলে কি বাটন আসে কি না। তখন বি দিলে যদি বাটন না আসে তাহলে বি ইউ দিতে হইতো। ঠিক আছে, বি দিলেই যদি বাটন চলে আসে প্রথমে, তাহলে তার আমার বি ইউ দেওয়ার দরকার নেই। সো বি দিয়ে এন্টার দিলেই হলো, দেখেন এটা কত ফাস্ট হয়। সো এই যে বাটন না, একটা বাটন অ্যাড করবো ধরেন। ঠিক আছে, হয়ে গেছে না অ্যাড?
সুপার ফাস্ট, তাই না? তো একটা ডিপ নিব, সো ডিআই দিয়ে এন্টার করে দিব, হয়ে গেল। আমার দেখারই দরকার নেই কি আসছে না আসছে, যখন আমি কয়েকবার ইউজ করব, তখন আমরা কিবোর্ডে এখন তো আর তাকাই না, তাই না? অটো টাইপ হয় না? ওরকম আপনি যখন অভ্যাস হয়ে যাবে, আপনি জাস্ট মাথায় আসবে যে আমার একটা ডিপ লাগবে, দেখবেন ওটা অটো চলে আসছে। ডিপ কেমনে আসছে? যে আপনার কন্ট্রোল ই ডিআই এন্টার সব একসাথে হয়ে গেছে। বুঝছি ব্যাপারটা? নাকি কনফিউজড? বুঝছি ভাই। ওকে, ইউজ করবেন। এটা প্রথমে একটু কেমন কেমন লাগবে, বাট যখন একবার ইউজ করা শিখে যাবেন, তখন আর এখানে যাবেনই না একবারও। ইউজ করি ভাই এটা। ওকে, গ্রেট। কোথেকে শিখছেন? অনলাইনে? এই ক্লাসমেট একজনের কাছ থেকে, আমাদের উইক্সের। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, সো এইখানে এখন আমরা কি করব? এখানে ধরেন আমরা একটা হেডলাইন, বেস্ট ডিল। ওকে, নাম দিলাম কি? বেস্ট ডিল। আচ্ছা, এইখান থেকে কালার এড করে রাখতে পারেন চাইলে। আপনাদের দেখাইছিলাম মনে হয়, যে মেইন কালার যেহেতু আছে, দেখাইছিলাম, রাইট? আচ্ছা, সো আমি এখানে কি নিব? কালেকশন লিস্ট। এভাবে আপনি কিবোর্ডে ইউজ করতে পারেন, ধরেন একটা নিচে আছে, সো কিবোর্ডের নিচে আরো ক্লিক করে এইভাবে এন্টার দিতে পারেন। এবার কালেকশন লিস্টে দুই ধরনের জিনিস চলে আসছে, সিএমএসও আসছে, ই কমার্সও আসছে। সো ই কমার্সের প্রোডাক্ট নিলাম এবার, এই একই জিনিস, হ্যাঁ। এবার জাস্ট প্রোডাক্ট চলে আসলো, সো প্রোডাক্টের ডিজাইন এখান থেকে চুজ করেন। তো লেটস সে আমি তিনটা করেই নিলাম, ওই একই ওল্ড ফ্যাশন। এইখানে আমি কি করবো, একটা করে ডিপ নিয়ে নিব। নিলাম ডিপ। তো ডিপটাকে দিয়ে দিই প্রোডাক্ট সিং হোম এস প্রোডাক্ট, আর সিঙ্গেল প্রোডাক্ট র্যাপার। আচ্ছা, এটার ভিতরে আমি ধরেন প্রথমে কি নিতে পারি? প্রথমে নিতে পারি ধরেন টাইটেল। ও লেটস সে এটা নিলাম হচ্ছে ইস ফোর। এখন গেট টেক্সট, এটা তো টেক্সটটা আসবে কোথাও থেকে, সো গেট টেক্সট ফ্রম প্রোডাক্ট, কি প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নেম। ফাইন, প্রোডাক্টের নাম নিয়ে নিলাম। আচ্ছা, প্রোডাক্টের নাম নেওয়ার পরে আমি নিতে পারি প্রোডাক্টের ইমেজ, তাই না? সো একটা ইমেজ নিয়ে নিলাম। তো এখান থেকে গেট ফ্রম প্রোডাক্ট মেইন ইমেজ, মেইন ইমেজটা চলে আসলো। তো আপনারা জানেন যদি ইমেজ ছোট বড় হয় তাহলে কিভাবে করতে হয়, আপনাদের আগেই শিখাইছি এটা, তাই না? কিভাবে করতে হয় জানো? না ভাই, এটা দেখান নাই, বলছিলেন দেখাইবেন ইমেজ কিভাবে ম্যানেজ করতে হয়। কি বলেন? এই যে আগে ডিজাইন করছি না? আচ্ছা, না, ওই দিন বলে দিছিলেন আর কি, দেখাইবেন। তাই? আচ্ছা চলেন তাহলে আমরা হচ্ছে আনইভেন কিছু ইমেজ আপলোড করি, যেগুলো সমান না, হ্যাঁ, যাতে করে এটা বুঝাইতে পারি ভালো মতন। আম, এই জন্য ভাইয়া ব্লগ যখন বানাইছিলাম তখন এই একটা একটা করে নিতে হয়েছে আর কি, সিঙ্গেল সিঙ্গেল। এরকম তিনটা কলামে নেওয়া যায় নাই, ওই যে পিকচার তো সমান ছিল না তাই। হুম হুম, বুঝতে পারছি, শিখাই দিচ্ছি আজকে, সমস্যা নেই, এটা দুই জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবেন। সেভ। সো এটা একটু উঁচা নিচা করে দিলাম, একটু লম্বা ইমেজ দিলাম আর কি। আরেকটাতে লম্বা ইমেজ দিয়ে দিই। এটা লম্বা ইমেজ দিলাম যাতে ডিফারেন্ট থাকে। তো চলেন সেভ করে ফেলি।
আচ্ছা, সো এবার সিএমএস এ ক্লিক করব। এই যে এবার ঝামেলা হয়ে গেছে না? জি ভাইয়া। দেখেন। একটু এটা নকশা। আচ্ছা, সরি, যে পয়েন্টে ছিলাম, কি যেন করতেছিলাম, আচ্ছা আমরা ইমেজ ফিক্স করতেছিলাম। আচ্ছা, ইমেজ ফিক্সের জন্য তাহলে কি করব, সিম্পলি ইমেজ নিবই না এখানে। কি করব তাহলে, জাস্ট একটা ডিভ নিব। ডিভ নিয়ে এটার নাম দিয়ে দিলাম ধরেন হোম সিঙ্গেল প্রোডাক্ট ইমেজ। তো এটা শর্ট শর্ট ফর্ম নিলাম, দেন ইমেজ লিখে দিলাম। হ্যাঁ, এখন এটা কি হবে, এইটা আমাকে ডিসাইড করতে হবে কতটুকু হবে। উইথটা 100%, তো এখানে আর কোনো কথা নেই। বাট হাইটটা আমি আমার মতন নিব, লেটস 350 চলবে, বা 320 হইলেও হবে, ফাইন। এখন এইখানে আমি ইমেজটা বসাবো কিভাবে, ডিভ নিছি কেন এটাও একটু পরে বলতেছি। এখন ইমেজটা কিভাবে বসাবো, এই ডিভের সেটিং এ চলে যাব, গিয়ে গেট বিজি ইমেজ ফ্রম প্রোডাক্ট, এটা সিলেক্ট করে আমি ইমেজটা সিলেক্ট করে দিব। ইমেজটা চলে আসবে, বাট দেখবেন সুন্দর শেপে আসে নাই, দেখছেন? পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট সমান সমান আসছে সবই। এবার একটু সেটিং করতে হবে, কি সেটিং, পজিশনগুলো ফিক্স করতে হবে, কাভার দিতে হবে। এখানে এগুলো তো এখানে নাই, কই যাব তাহলে, স্টাইলে যাব, এখানে ফাঁকা একটা ইমেজ অ্যাড করব, যেটা কোনো ইফেক্ট করবে না এখানে, বাট কভার সিলেক্ট করলে, মাঝখানে নিলে এগুলো ঠিকই কাজ করবে। এইবার দেখেন হয়েছে কিনা, বুঝছি এটা। জি ভাইয়া, বুঝতে পারছি। তো এইভাবে আমরা যে কোনো ইমেজ কিন্তু ম্যানেজ করতে পারি, সেটা লম্বা হোক, চ্যাপ্টা হোক, যাই হোক। ভাইয়া ব্যাকগ্রাউন্ডে কি করলেন? একটু স্লো আসছে, বুঝতে পারি। এইখানে জি। জাস্ট এখানে ফাঁকা একটা ইমেজ নিছি প্লাস দিয়ে, আমরা কোনো ইমেজ সিলেক্ট করি নাই, বাট কভার অ্যান্ড মাঝখান এটা চুজ করে দিছি। হ্যাঁ, আর লাস্টে যে টাইলটা ক্রস করে দিই, এটা তো নর্মালি, এখানে ইমেজ সিলেক্ট করা ছাড়া করলাম এটা। ইমেজটা সিলেক্ট করছি কোথা থেকে, সেটিং থেকে, ঠিক আছে। জি ভাই। ওকে, সো এখন আইটেমের নিচে একটু পেডিং বা মার্জিন দিয়ে দিই, 40 পিক্সেলের মার্জিন দিয়ে দিলাম। এটার নিচে এখন বিস্তারিত আসবে, কারণ এটার নিচে বিস্তারিত কি আসবে, এটার নিচে আমি দিয়ে দিলাম চলে আসবে ধরেন অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট এটা একটা উইজেট এখানে পাবেন, এই যে অ্যাড টু কার্ট আসছে। এইটা এইটা এখানে কেন আসলো, কারণ এটা তো একটা ডিভ, তাই না?
সেটা ডিভের বাইরে নিতে হবে না? সো ডিপটা কই আছে? এই যে ইমেজের ভিতরে। সো এই ডিবের ভিতরে চলে গেছে, সো ডিবের বাইরে হবে এটা, মানে ডিবের নিচে। এই যে, মানে এটা তার ইমেজ না, এটা একটা ডিবের ভিতরে আছে। আচ্ছা, অ্যাড টু কার্ডের এই যে এখানে দেখেন সবকিছু সিলেক্টর অপশন সহ চলে আসে। এখন বাটন ধরে এটা ধরে ধরে আপনি চাইলে স্টাইল করতে পারেন আপনার যেরকম দরকার, এখান থেকে সবই করা সম্ভব। এখন এটা কি হইলো? এটা হইলো হচ্ছে এখানে প্রোডাক্ট, চাইলে যে কোনো প্রোডাক্ট সে চেক করতে পারবে। গট ইট। তো এখান থেকে প্রোডাক্ট ধরুন সিল্ক, কাস্টম সিলেক্ট করলাম, দেখেন। এখন একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কোথাও প্রাইস দেখাচ্ছে না, তাহলে মানুষ বুঝবে কেমনে এটা জিনিস কিটা কি? প্রাইসটা অ্যাড করে দিই। প্রাইস কিভাবে অ্যাড করব? সিম্পল। প্রাইসটার জন্য আপনি জাস্ট একটা টেক্সট ব্লক নেবেন, দেন এখানে গেট টেক্সট ফ্রম প্রাইস, চলে আসে না প্রাইস? সেটাকে সুন্দর করে ডিজাইন করেন, হোম সিঙ্গেল প্রোডাক্ট প্রাইস। তো এখানে আমরা ধরেন সুন্দর করে একটা ফন্ট নিলাম, এটাকে আমরা ফন্টের সাইজ দিলাম, উপরে নিচে বা লাইন হাইট দিয়ে দিতে পারি। লাইন হাইট ধরেন দিয়ে দিলাম 60। ঠিক আছে, সুন্দর মতন চলে আসলো, তাই না? এখন আমি কি চাই? আমি চাই এখানে আরেকটা অপশন থাকুক যেখানে দেখা যায় কত ডলার ছিল, এটা কমে কত হয়েছে। ঠিক আছে, সো এটা একটু কমাই দেই যাকে একটু জায়গাটা পাচ্ছে। এইটা আমি পাশাপাশি রাখতে চাই, সো এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, পাশাপাশি কিন্তু আসলো না। কেন আসলো না পাশাপাশি? তাহলে আনতে চাইলে আমরা কি নিয়ে নিব? একটা এইচ ফ্লেক্স নিয়ে নিব। এইচ ফ্লেক্সের ভিতরে এইটাকে, দুইটাকেই নিয়ে নিব পাশাপাশি। এইটাকে আমি জাস্ট একটা কম্বো ক্লাস ইউজ করব, সি প্রাইস মানে কম্পেয়ার প্রাইস। ওকে, এটা একটু ছোট হবে তুলনামূলক, এটা লেফটে একটু মার্জিন হবে। এন্ড এইটা আরেকটা মজার ব্যাপার হবে, সেটা হচ্ছে যে ডেকোরেশনটা এই যে মাঝখানে ক্রস করা থাকবে। বুঝা যাচ্ছে এবার? কি এটা ভাই? বোল্ড হবে না, এইটা নর্মাল রাখলাম। ঠিক আছে, সো প্রাইস এটা ছিল, কমে এটা হয়েছে, এটা ছিল, কমে এটা হয়েছে, এরকম। কম্পেয়ার প্রাইস সেম দেওয়া হয়তো। আচ্ছা, কম্পেয়ার প্রাইসটা সেম দেওয়া না, আমরা কম্পেয়ার প্রাইস তো সিলেক্টই করি নাই। সো গেট টেক্সট ফ্রম থেকে প্রাইসের জায়গায় এবার দিব কি কম্পেয়ার প্রাইস। এইবার ঠিক আছে নাকি? দেখছেন অবস্থা? $5,600 থেকে কমে $49 হয়েছে। কত বাজার, কত বাজে চলতেছে না? যাই হোক, সো এগুলা আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারবো। কি কি জিনিস ফেলে দিতে পারবো? এই যে লেভেলগুলো ফেলে দিতে পারবো, এটা থাকবে মাস্ট, কারণ যদি এটা সিলেক্টই না করে অর্ডার করবে কেমনে? এই বাটনগুলো হাইড করতে পারবো কেমনে? এই পুরোটাকে ধরবো, ধরে এই যেখানে অ্যাড টু কার্ট সিলেক্ট করে ইডিটে গিয়ে দেখেন অনেক কিছু হাইড শো করা যায়। তো এখানে আপনি তিনটা জিনিস হাইড অ্যান্ড শো করতে পারবেন। কোয়ান্টিটির ফিল্ডটা, তো এমন যদি হয় যে আহ, এটা ই কমার্সের ওয়েবসাইট বা ইবুকের ওয়েবসাইট, এটা তো একই ইবুক 5 বার 6 বার কিনে কোনো লাভ আছে? লাভ নাই তো, তাই না? সো একই ইবুক 5 বার 6 বার কেউ কিনবে না, সো এখানে কোয়ান্টিটির কোনো মিনিংই নেই। সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটিটা হাইড করে দিব। ঠিক আছে, অ্যান্ড কোয়ান্টিটির এই লেভেল ফিল্ডটা ধরে ফেলে দিব, দ্যাটস ইট। আর যদি আমি দেখি যে না, কোয়ান্টিটিটা দরকার, তাহলে আমরা জাস্ট কোয়ান্টিটিটা শো করে রাখবো। এখানে গেলাম, শো। ঠিক আছে, আবার ধরেন আমার দরকার অ্যাড টু কার্ট বাটন দরকার নেই, ডিরেক্ট শুধু বাই করবে, কোনো অ্যাড টু কার্টের সিস্টেম নেই, তাহলে এটা হাইড করে দিব, ডিরেক্ট বাই সিস্টেম। আবার যদি ধরেন শুধু অ্যাড টু কার্ট করতে পারবে, এখান থেকে বাই কোনো সিস্টেম নাই, অ্যাড টু কার্টের ভেতরে গিয়ে বাই করতে হবে, তাহলে বাই নাও হাইড করে দিব। সো এরকম আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। আউট অফ স্টক হলে কেমন দেখা যাবে দেখেন, এই যে আউট অফ স্টক দেখা যাবে, লেখাটা চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, অন্য কিছু দিতে পারেন। ইরোর হইলে, যদি প্রোডাক্ট অ্যাড না হয় কোনোভাবে বা কোনো কাজ করতেছে না, ফাংশন হচ্ছে না, দেন এই ইরোরটা দেখাবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট সবই চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ডিফল্ট স্টেজে গেলাম আবার। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাড টু কার্ট যে করবে, এই অ্যাড টু কার্ট যাবে কই? তাই না? অ্যাড টু কার্ট যাবে হচ্ছে এই যে উপরে। কেমনে? দেখেন, তো আমরা এখানে যাব, এইখানে একটা অপশন আছে কার্ট, এই যে কার্ট। সেই কার্টটা অ্যাড করব কোথায়? হেডারের ভিতরে অ্যাড করতে পারি বা অন্য কোথাও অ্যাড করতে পারি, নর্মালি হেডারের ভিতরে অ্যাড করে। সো আমরা এখানে এই বাটনটা ফেলে দিব, এইখানে আমরা ধরেন কার্ট অ্যাড করে নিব।
এখন এটাকে বসাইতে হবে সুন্দর মতন। টিপ নিলাম, টিপটাকে এটার বাইরে নিয়ে নেই। টিপটা পুরোটাই কভার করে ফেলতেছে। সেক্ষেত্রে আমরা, এই কার্ডটা মেনুর ভেতরে চলে গেছে, এই যে। আচ্ছা, এইখানে সেক্ষেত্রে আমাদেরকে তাহলে শুরু থেকে একটা ডিসিশন নিতে হবে। সেটা হচ্ছে এই যে ন্যাভ বারটা বা ন্যাভ মেনুটা, এটা আমাকে নিতে হবে মেইন কন্টেন্টের ভিতরে একটা কুইক স্ট্যাক নিয়ে নিব। ঠিক আছে, কুইক স্ট্যাকের এক পাশে থাকবে ন্যাভ বারটা, এই ন্যাভ বারটা পুরোটা এক পাশে, এই পাশে থাকবে হচ্ছে অ্যাড টু কার্টবোর্ড। এখন এত বড় কি আর হবে না? সেক্ষেত্রে আমরা কি করব, কুইক স্ট্যাকটা ধরে কুইক স্ট্যাকটাকে ছোট করে দিব। ঠিক আছে, এখন ছোট বেশি হয় নাই, তাই না? তো এটা হচ্ছে ওয়ান, সেই হিসাবে এটা হচ্ছে ওয়ানের 4/1 মানে 0.25। তাহলে এইটাকে বড় করে দিলেই হচ্ছে, আর 0.25 এর চেয়ে ছোট আর হয় না। তো এটাকে এবার বড় করলে এটার রেশিও অনুযায়ী এটা ছোট হয়ে যাবে। তো এইবার এইটাকে টানবো। বুঝলাম? ইটস অল অ্যাবাউট রেশিও, হ্যাঁ। এভাবে। তো এটা আমি যত বড় করবো এটার তুলনায় এটা তত ছোট হইতে থাকবে। আর এটা আমি আমার ইচ্ছা মতো বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেটা 0.25, ওইটার হিসেবে এটা 0. বা এটা হচ্ছে 2.5, আর ওইটার হিসেবে এটা 0.25, মানে রেশিও তো অনেক ছোট এখন এটা। So, এইভাবে আমরা ম্যানেজ করব। আচ্ছা, এখানে যাই, বাইরে ক্লিক করি, ডান। ঠিক আছে, এবার এবার কিন্তু সুন্দর মতন হয়েছে। এখন আমরা চাইলে ন্যাব মেনুটা আমাদের মতন করে আমরা অ্যালাইন করে নিতে পারি, এই যেগুলা। ঠিক আছে, যেমন ন্যাব মেনু, এটাকে আমরা আমাদের মতো অ্যালাইন করে নিতে পারি। অথবা আমরা তিনটাও নিতে পারতাম, মেনুটাকে এক সাইডে, বাট এইটাকে এক সাইডে রাখতাম আর এগুলোকে আলাদা পাশে রাখতাম, এটাও পসিবল হইতো। আচ্ছা, আর এটা থেকে আমরা একটা কাজ করতে পারি, স্ট্রেচ করে দিলে হবে কি দুই পাশে ছড়াই যাবে, হ্যাঁ। সো এটাই করে দিলাম আমরা, এই সেলটাকে ধরে। তাহলে কি হলো, এই আইটেমগুলো এক পাশে সরে গেল, এটা এক পাশে সরে গেল, মানে পুরো জায়গাটা সে নিবে। আর এটাকে, সেলটাকে ধরে এটাকে মাঝখানে নিয়ে আসলাম। এটা একটু ঘাটলেই বুঝবেন, খুব রকেট সায়েন্স না এখানে, এগুলো নিয়ে আগেও কাজ করছেন। তো হয়ে গেল না সুন্দর মতন? এখন আমরা একটু দেখি, এখানে ক্লিক করলে কি হয়, এই যে এরকম কি কি অ্যাড করছে ওটা দেখা যায়, হ্যাঁ। আর সেখানে একটা প্রবলেম হচ্ছে, যেগুলো উপরে আসতেছে কেন, জেট ইন্ডেক্সের যে ব্যাপারটা সেটা। সো জেট ইন্ডেক্সটা বাড়াই দিবেন সবসময়। ডবল ক্লিক, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, অ্যাড টু কার্ডে এখানে গেলে দেখবেন ভিউ অপশন আছে। সো এই যে ওপেন অ্যাড কার্ট, সো ওপেন কার্টের এটা পুরোটা সিলেক্ট করবেন, পুরোটা কার্ড র্যাপার, এটাকে জেট ইন্ডেক্সটা বাড়াই দিবেন। কনফিউজিং লাগে? না ভাই। আচ্ছা, গ্রেট। ওই কার্ড ব্যাপার না, কন্টেইনার। হ্যাঁ, হ্যাঁ, যেটাকে দেওয়ার অপশন পাবেন ওটাকেই, জাস্ট আমরা জেট ইন্ডেক্স বাড়াবো তো। সো পজিশন খুঁজতেছি আমরা। তো পজিশন, এই যে জেট ইন্ডেক্স, হ্যাঁ। সো এখানে আপনার বাড়াই দেন জেট ইন্ডেক্স। এইবার চেক করেন, আচ্ছা আরো লাগবে। এবার দেখি তো, এটা এত তো জেট ইন্ডেক্স হওয়ার কথা না, এটা হয়তো অন্য কোনো ইরোর। একটু এইটা দেখি, রিলেটিভ জেড ইন্ডেক্স ধরেন 1। এটা জেড ইন্ডেক্স কারণে না, হয়তো বা এখন ইরর দেখাচ্ছে, ভিউ মোডে হয়তো বা ঠিক দেখাবে। বাট এটা একটা প্রবলেম হইলো,
আমরা ভিউ মোড দেখতে পারবো না, কারণ প্রিমিয়াম না নিলে আমরা এই অ্যাড টু কার্টটা প্রপারলি ইউজ করতে পারবো না আর কি। এই হচ্ছে ব্যাপার। এটা একটা ইরোর, ইরোর থেকে এটা নিজে দেখাচ্ছে আর কি। এরপর থেকে সবকিছু নিজে চলে যাচ্ছে। সো এটা ইরোর জেনারেট হচ্ছে আর কি, আর কিছু না। তো এটা প্রিভিউ করলে বা মূল ভিউতে দেখলে এটা ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা, এই এবার ঠিক আছে। হ্যাঁ, সেকশনটার যেটা ইন্ডেক্স কম ছিল এই কারণে ইরোরটা জেনারেট হচ্ছিল। আচ্ছা যাই হোক, ওটা বড় কোনো ডিল না। সো এবার তাহলে কি বুঝলাম, যখন অ্যাড টু কার্ট করবে, এখন যখন এটা ভেরিয়েন্ট এই যখন সিলেক্ট না করলে অ্যাড টু কার্ট হবে না। হ্যাঁ, বলবে এগুলো সিলেক্ট করো, কি অ্যাড টু কার্ট করতে যাচ্ছ। অ্যাড টু কার্ট করলাম, এই যে অ্যাড টু কার্ট হয়ে যাবে, এরকম শো করতে থাকবে। বুঝছি। জি ভাই। আচ্ছা, এই যতটুকু শিখলাম এই নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? না ভাই। ওকে। ভাই এই জায়গায় পেমেন্ট মেথডকে অ্যাড করতে হবে। হ্যাঁ, সেটা আপনি প্রিমিয়াম নেওয়ার পরে পেমেন্ট মেথড অ্যাড করার অপশন দিবে, তখন অ্যাড করতে পারবেন। এখন তো আমরা আসলে সাইটটা পাবলিশ করতে পারবো না, তাই না? এখন তো আসলে কেউ হ্যাঁ, পারচেস করতে পারবে বা পাবলিশ করতে পারবে না। যখন ক্লায়েন্টের প্রিমিয়াম সাইট হবে, ওইখানে দেখবেন পেমেন্ট অ্যাড করার অপশন আছে। ক্লায়েন্টকে দেখাই বলবেন যে এখানে লগ ইন করে তোমার পেমেন্ট মেথডগুলো লিঙ্ক করাই নাও, পেপাল অ্যান্ড আদার্স যা আছে ওর, ওগুলো অ্যাড করে দিবে ওখানে। আর ওকে ওয়েফ্লো ঠিক আছে। নিজস্ব পেমেন্ট গেটওয়ে সার্ভিস আছে, সো কোনো ঝামেলা নেই এখানে। জাস্ট অ্যাড করে নিলে হয়ে গেল। জাস্ট ওয়েফ্লোর একটা ব্যাপার কি, ছোট প্ল্যানগুলোতে ওরা হচ্ছে 2% চার্জ কাটে। আর যদি বড় প্ল্যান নিয়ে নেন, মান্থলি প্ল্যান, তাহলে আর চার্জ কাটে না। এই আর কি, এইগুলো নিয়ে আলোচনা করবো পরে, সমস্যা নেই। আর আজকের কাজটা থাকবে, একটা ই কমার্স স্টোর সেট আপ করবেন কমপ্লিটলি। সেট আপ করার পরে 20টা প্রোডাক্ট আপলোড করবেন, 3 বা 4টা ক্যাটাগরিতে আপলোড করে। দেন ওইটা দিয়ে একটা সেকশন তৈরি করবেন একটা ফাঁকা পেজে, ঠিক আছে? এরকম একটা ফাঁকা পেজে যেই পেজটার লিঙ্কটা আপনারা জমা দিবেন, এই যে আমি যেভাবে ডিজাইন করছি, এরকম 20টা প্রোডাক্ট দিয়ে সুন্দর করে একটা এরকম বেস্ট ডিল একটা সেকশন ডিজাইন করবেন। পারবেন না? জি ভাই পারবো। পেজে পারবো আর ভাই। অন্য কিছু থাকা লাগবে না, জাস্ট ওই প্রোডাক্টের ব্যাপারগুলো থাকলে হলো। হেডার ফুটার থাকতে পারে, বাট মূল সেকশন হলে ওই একটা সেকশন থাকবে যেখানে বেস্ট ডিলের প্রোডাক্টগুলো থাকবে। সো এটাই আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে আমি দিয়ে দিব। ঠিক আছে, শেষ করি তাহলে। আচ্ছা ভাইয়া, হুম। আমার এই গত ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ। মানে ওই গত ক্লাসের যে আপনি ব্লগের যে অ্যাসাইনমেন্টটা দিছিলেন না, পুরো ফাংশনাল হতে হবে। হুম হুম। মানে এই যে বাটনে ক্লিক করলে ব্লগে নিয়ে যাবে, হ্যাঁ। তারপর এই ক্যাটাগরির লিংকে ক্লিক করলে ব্লগের মানে ক্যাটাগরির পেজে নিয়ে যাবে। হ্যাঁ। তো এটা পুরাই ফাংশনালি করে আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে করছি, কিন্তু ওই যে যিনি মার্কটা দিলেন উনি 10-এ 8 দিলেন। তো এইটা মানে বুঝি নাই ভাইয়া কি জন্য দিলেন। ডিজাইনটা হয়তো বা আনইভেন মনে হচ্ছে, এই কারণে হয়তো বা দিতে পারে। বাট 8 ভালো মার্কস, ঠিক আছে। 8 বুঝলেন? ভালো মার্কস। সো আর এটা নিয়ে উনি আসলে টেনশন করার ভাইয়া কিছু নাই। এই যে 8-এর কারণে ওই কোনো যে প্রবলেম হবে না অ্যাটলিস্ট। মানে এক একটা কই অ্যাসাইনমেন্ট থেকে ভাইয়া? অন্য একটা অ্যাসাইনমেন্টের তো আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য 1 সপ্তাহ টাইম থাকে। হ্যাঁ, তো গত রবিবারে উইক্সের একটা ক্লাস হলো, ওইটার তো এখনো টাইম শেষ হয় নাই, উনি এখনই রিটার্ন করে দিছে। কি জন্য সমস্যা যে নাই, আল্লাহ জানে। আবার জমা দিয়ে দেন, আবার জমা দিয়ে দেন। আর আপনাদের সিআর আছে না? জি। সিআর একটু সরাসরি গিয়ে কথা বলবেন। কার সাথে কথা বলবেন? এমডি বাদশা নামে একজন আছে, দেখবেন আপনাদের চ্যাটে। সে আমাদের ওকে। আপনাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ম্যানেজ করে, ঠিক আছে? তো এই সমস্ত ইস্যু তাকে সরাসরি বললে সে সমাধান দিয়ে দিবে। ওকে। সিআর, শুধু সিআর এটা করবেন, বাকিরা না। ওকে। ভাইয়া, ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ।
গত ক্লাসের একটা মানে প্রবলেম ছিল আর কি, বিষয়ে জানার ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, স্ক্রিন শেয়ার করবো কি? করতে পারেন ছোট ছোট বিষয়। হ্যাঁ হ্যাঁ শিওর।